ঢাকার ব্যস্ত শহরের এক কোণে ছোট্ট একটা মেয়ের কান্না নীরবতা ভেঙে দিয়েছিল। লিয়া আক্তার, লুইয়া আক্তার নামের সেই মেয়েটি প্রমাণ করেছে, শিশুর কণ্ঠস্বর যত ক্ষীণই হোক, সেটাই পারে অন্ধকারকে ভেদ করতে। আজ লিয়া নিরাপদ, স্কুলের বেঞ্চে বসে হাসতে পারে, আবার স্বপ্ন দেখতে পারে। কিন্তু এ গল্প শুধু লিয়ার নয়। এ গল্প আমাদের প্রত্যেকের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। কোনো শিশুর কান্না যেন আর চুপচাপ থেকে না যায়। একজন শিক্ষক, একজন ডাক্তার, কিছু নিঃস্বার্থ মানুষ, তাদের সাহসেই এক শিশু পেল নতুন জীবন। আপনিও পাশে দাঁড়াতে পারেন। সমাজের প্রতিটি চোখখোলা মানুষ, প্রতিটি কানে শোনা মানুষই বদলে দিতে পারে একটি শিশুর ভাগ্য। কারণ শিশুদের জন্ম হয়েছে হাসার জন্য, শেখার জন্য, ভালোবাসা পাবার জন্য, কষ্ট আর যন্ত্রণার জন্য নয়। প্রিয় দর্শক, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভাবেবেয়ার গল্প। কারণ প্রতিটি রবিবার আমরা নিয়ে আসি এমন সত্য ঘটনা, যা শুধু শোনার জন্য নয়, ভাবার জন্য, বদলাবার জন্য। ঢাকার ফ্যামিলি কোর্ট ডেকা সেদিন গমগম করছিল। কাঠের পুরনো বেঞ্চ, সামনের দেয়ালে দেশের প্রতীকচিহ্ন ঝুলছে। ভেতরে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও কাঁপছিল অনেক হৃদস্পন্দন। বিচারকের আসনে বসলেন জজ রুকসানা মাহমুদ, জজ রক্সানা মাহমুদ। চারপাশে ছিলেন সরকারি কৌঁসুলি, সমাজসেবা কর্মকর্তারা এবং বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী। সামনে বসানো হল ছোট্ট লিয়া আক্তার, লুইয়া আক্তার, কে। সে আজ নতুন একটা নীল ফ্রক পরে এসেছে, চুল দুটো বেনি করা। বুকের কাছে শক্ত করে চেপে ধরেছে একটা ছোট্ট নোটবুক, যেন ওটাই ওর সাহস। বিচারক নরম স্বরে বললেন, লিয়া মা, তুমি ভয় পেজো না। এখানে কেউ তোমার ক্ষতি করবে না। তুমি যদি কিছু বলতে চাও, বলতে পারো। না চাইলে চুপ থাকলেও কোনো সমস্যা নেই গি। শামীম স্যার দূর থেকে চোখে ভরসার ইশারা দিলেন। লিয়া একটু নিঃশ্বাস নীল, তারপর ছোট্ট গলায় বল, আমি সবসময় ভয় পেতাম। মনে হতো আমার দোষেই ও রাগ করে। কিন্তু আসলে আমার কোনো দোষ ছিল না। আমি কিছু না করলেও ও আমাকে বেল্ট দিয়ে মারত গি। পুরো কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। বিচারকের চোখ ভিজে উঠল। সরকারি কৌঁসুলি মাথা নেড়ে বললেন, এটাই সেই সত্য যা আমরা এতদিন প্রমাণ করতে চাইছিলাম। এই শিশুর কণ্ঠস্বরই আমাদের সবচেয়ে বড় দলিল গি। তারপর ডাকা হল মনিরা হক, মনেরা হ্যাকু, কে। চোখে জল, কণ্ঠ কাঁপছিল। তিনি বিচারকের সামনে দাঁড়িয়ে স্বীকার করলেন, আমি জানতাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। আজ আমি আমার ভুল স্বীকার করছি। আমি চাই আমার মেয়েটি নিরাপদ থাকুক, এমনকি যদি আমাকে আলাদা থাকতে হয় গি। বিচারক দীর্ঘ সময়ে নথিপত্র দেখলেন, ঢাকা মেডিকেলের রিপোর্ট, রেকর্ড করা অডিও, লিয়ার আঁকা ছবি, আর মনিরার চিঠি। সবকিছুই এখন প্রমাণ হয়ে গেছে। অবশেষে তিনি ঘোষণা করলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী শিশু লিয়া আক্তারকে রাষ্ট্রের সুরক্ষায় রাখা হবে। মা মনিরা হক মেয়ের সাথে দেখা করতে পারবেন, তবে সেটা হবে শুধুমাত্র বিশেষজ্ঞ সমাজকর্মীর উপস্থিতিতে। অভিযুক্ত পারভেজ ইসলামের সাথে শিশুটির কোনো যোগাযোগ থাকবে না গি। ঘরে থাকা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল। শামীম স্যারের চোখে জল এসে গেল, তিনি মাথা নিচু করলেন যেন বুকের ভেতরের ভার হালকা হল। লিয়া ধীরে ধীরে স্যারের দিকে তাকাল। তার ঠোঁটে ফুটল একটুখানি শান্ত হাসি। ফিসফিস করে বলল, স্যার, আমি আর একা নই। শামীম স্যার কেঁপে উঠলেন, কিন্তু হাসলেনও। সেই মুহূর্তে তিনি জানলেন, একটা ছোট্ট শিশুর কণ্ঠস্বর বদলে দিল সবকিছু। ঢাকার আকাশে সেদিন হালকা বৃষ্টি, রাস্তায় ভিজে পাথর চকচক করছিল। সকালবেলায় জাতীয় কন্যা প্রাইমারি স্কুলে, জেসিয়া খ্যানিয়া প্রাইমারি স্কুল, আবার ভিড় জমেছে। বাচ্চাদের হাসি, বইখাতার শব্দে মেতে উঠেছে পুরো পরিবেশ। সেই ভিড়ের মধ্যে ছোট্ট লুইয়া আক্তার ধীরে ধীরে স্কুলের গেট দিয়ে ঢুকল। চুল দুটি সুন্দরভাবে বেনি করা, কাঁধে হালকা স্কুল ব্যাগ। পাশে দাঁড়িয়েছিলেন আশ্রয়কেন্দ্রের কর্মী, তিনি মৃদু স্বরে ফিসফিস করে বললেন, ভয় পেও না মা, আজ সবকিছুই নতুন শুরু হবে গি। লিয়া মাথা নাড়ল ধীরে। স্কুলের করিডোর দিয়ে হাঁটার সময় অন্য বাচ্চারা তাকাচ্ছিল কৌতূহলী দৃষ্টিতে। কেউ কেউ হাসল, কেউ ফিসফিস করে কিছু বলল। কিন্তু লিয়া থামল না। এক অদ্ভুত দ্বিধায় সে এগিয়ে চলল নিজের বেঞ্চের দিকে। ক্লাসের সামনে দাঁড়িয়েছিলেন শামীম রহমান, মেদি শেমেম ওয়াহম্যান। তার চোখ ভিজে উঠছিল, কিন্তু ঠোঁটে ভরসার হাসি। তিনি কিছু না বলে শুধু মাথা নাড়লেন। লিয়া তার পুরনো বেঞ্চের সামনে এসে দাঁড়াল।
এক মুহূর্ত থমকে গেল। সেই বেঞ্চ, যে বেঞ্চে বসার কথা শুনলেই ওর চোখে জল আসত, শরীরে ব্যথা চেপে বসত। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে চেয়ারটা টানল। চারপাশের সব বাচ্চা নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর সে বসল, শান্তভাবে, নির্ভয়ে। চোখ তুলে শামীম স্যারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, স্যার, আজ বসতে ব্যথা হয় না গি? এই এক বাক্যেই যেন জমে থাকা সব কান্না, সব যন্ত্রণা, সব ভয় মুছে গেল। শামীম স্যারের বুক কেঁপে উঠল। তিনি মাথা নিচু করলেন, ঠোঁট চেপে ধরে বললেন, আমি জানতাম মা, আমি জানতাম। ক্লাস আবার শুরু হল। বই খোলা হল, শিশুরা আবার অক্ষর শেখা শুরু করল। কিন্তু সেই ছোট্ট মুহূর্তে বদলে গেল পুরো দুনিয়া। কারণ আজকের দিনটা শুধুই স্কুলে ফেরার দিন নয়, আজকের দিনটা ছিল মুক্তির প্রথম দিন। একটা শিশুর জন্য চেয়ারে বসা মানে আজ থেকে আর যন্ত্রণা নয়, বরং সাহস, নিরাপত্তা আর নতুন জীবনের প্রতীক। এবং এভাবেই প্রমাণ হল, প্রতিটি শিশু শান্তিতে বসার, হাসার, বড় হয়ে ওঠার অধিকার রাখে। মনিরার হাতে লেখা সেই চিঠি পুলিশকে দিল সবচেয়ে বড় সূত্র। তিনি স্পষ্ট করে লিখেছিলেন, পারভেজ ইসলাম, ফারভ ইসলাম, প্রায় যেত এক গ্যারেজে, নাম সালাম অটো গ্যারেজ সালাম অটো গ্যারেজ, যাত্রাবাড়ির পুরনো বাজারের পাশে। পরদিন বিকেলে পুলিশ ঠিক করল অভিযান হবে। চারদিকে নিঃশব্দে অবস্থান নীল বিশেষ টিম। কেউ গ্রাহক সেজে ভেতরে ঢুকল, কেউ দোকানের সামনে চাস্টলে বসে রইল। রাস্তার অপর পাশে দাঁড়িয়েছিলেন শামীম রহমান, মেদি শেমেম ওয়াহমেন, আর নাজিয়া ওয়াদুদ, নেজিয়া ওয়াদুদ। তাদের সঙ্গে ছিল ছোট্ট লিয়া, লুইয়া, আর ভাই আদিব, এদেব। পুলিশ বিশেষ অনুমতি দিয়েছিল, যাতে তারা নিজের চোখে দেখতে পারে যে আতঙ্কের সেই মানুষটা আর কোনোদিন তাদের ছুঁতে পারবে না। লিয়া স্যারের হাত শক্ত করে ধরেছিল। ঠোঁট কাঁপছিল, কিন্তু চোখে দৃঢ়তা। হঠাৎই দেখা গেল পারভেজ ঢুকছে গ্যারেজে। হাতে একটা পুরনো ব্যাগ, মুখে সিগারেট। স্বাভাবিক ভঙ্গিতে ঢুকল, যেন কিছুই ঘটেনি। ওই মুহূর্তে পুলিশ ইঙ্গিত দিল, অভিযান শুরু। ভেতর থেকে আর্তচিৎকার শোনা গেল। পারভেজ প্রথমে পালাতে চাইল, পেছনের দরজা দিয়ে বেরোতে চাইল, কিন্তু আগেই ওদিকে ঘেরাও করা ছিল। সে রেগে গিয়ে মেঝে থেকে লোহার একটা রড তুলে নিল, চিৎকার করতে লাগল, আমি কিছু করিনি, সব মিথ্যা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তাকে কাবু করে ফেলা হল। হাতকড়া পরানো হল, মাথা নিচু করে টেনে আনা হল বাইরে। রাস্তার ওপারে দাঁড়িয়ে লিয়া সব দেখছিল। তার ছোট্ট বুক ধকধক করছিল। যখন পারভেজকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হচ্ছিল, সে ফিসফিস করে বলল স্যারের কানে, এবার কি ও চিরদিন দূরে থাকবে? শামীম স্যার হাঁটু গেড়ে নেমে এলেন, ওর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, হ্যাঁ মা, আর কখনো তোমাকে ছুতে পারবে না গি। লিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ ভাই আদিবের বুকে ঝাঁপিয়ে পড়ল আর কান্নায় ভেঙে পড়ল। এই কান্না ভয়ের ছিল না, এটা ছিল মুক্তির কান্না। চারপাশে দাঁড়ানো পুলিশ আর সাধারণ মানুষ নীরবে তাকিয়ে রইল। সেই মুহূর্তে একটা ছোট্ট মেয়ে আরেকবার শ্বাস নিতে শিখল, ভয়ের বদলে সাহস নিয়ে। মনিরার হাতে লেখা সেই চিঠি পুলিশকে দিল সবচেয়ে বড় সূত্র। তিনি স্পষ্ট করে লিখেছিলেন, পারভেজ ইসলাম, ফারভ ইসলাম, প্রায় যেত এক গ্যারেজে, নাম সালাম অটো গ্যারেজ সালাম অটো গ্যারেজ, যাত্রাবাড়ির পুরনো বাজারের পাশে। পরদিন বিকেলে পুলিশ ঠিক করল অভিযান হবে। চারদিকে নিঃশব্দে অবস্থান নীল বিশেষ টিম। কেউ গ্রাহক সেজে ভেতরে ঢুকল, কেউ দোকানের সামনে চাস্টলে বসে রইল। রাস্তার অপর পাশে দাঁড়িয়েছিলেন শামীম রহমান, মেদি শেমেম ওয়াহমেন, আর নাজিয়া ওয়াদুদ, নেজিয়া ওয়াদুদ। তাদের সঙ্গে ছিল ছোট্ট লিয়া, লুইয়া, আর ভাই আদিব, এদেব। পুলিশ বিশেষ অনুমতি দিয়েছিল, যাতে তারা নিজের চোখে দেখতে পারে যে আতঙ্কের সেই মানুষটা আর কোনোদিন তাদের ছুঁতে পারবে না। লিয়া স্যারের হাত শক্ত করে ধরেছিল। ঠোঁট কাঁপছিল, কিন্তু চোখে দৃঢ়তা। হঠাৎই দেখা গেল পারভেজ ঢুকছে গ্যারেজে। হাতে একটা পুরনো ব্যাগ, মুখে সিগারেট। স্বাভাবিক ভঙ্গিতে ঢুকল, যেন কিছুই ঘটেনি। ওই মুহূর্তে পুলিশ ইঙ্গিত দিল, অভিযান শুরু। ভেতর থেকে আর্তচিৎকার শোনা গেল। পারভেজ প্রথমে পালাতে চাইল, পেছনের দরজা দিয়ে বেরোতে চাইল, কিন্তু আগেই ওদিকে ঘেরাও করা ছিল। সে রেগে গিয়ে মেঝে থেকে লোহার একটা রড তুলে নিল, চিৎকার করতে লাগল, আমি কিছু করিনি, সব মিথ্যা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তাকে কাবু করে ফেলা হল। হাতকড়া পরানো হল, মাথা নিচু করে টেনে আনা হল বাইরে। রাস্তার ওপারে দাঁড়িয়ে লিয়া সব দেখছিল। তার ছোট্ট বুক ধকধক করছিল। যখন পারভেজকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হচ্ছিল, সে ফিসফিস করে বলল স্যারের কানে,
এবার কি ও চিরদিন দূরে থাকবে? শামীম স্যার হাঁটু গেড়ে নেমে এলেন, ওর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, হ্যাঁ মা। আর কখনো তোমাকে ছুতে পারবে না গি। লিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ ভাই আদিবের বুকে ঝাঁপিয়ে পড়ল আর কান্নায় ভেঙে পড়ল। এই কান্না ভয়ের ছিল না, এটা ছিল মুক্তির কান্না। চারপাশে দাঁড়ানো পুলিশ আর সাধারণ মানুষ নীরবে তাকিয়ে রইল। সেই মুহূর্তে একটা ছোট্ট মেয়ে আরেকবার শ্বাস নিতে শিখল, ভয়ের বদলে সাহস নিয়ে। সেদিন বিকেলেই লিয়াকে নিয়ে যাওয়া হল শিশু পরিবার, শিশু ফেরেবর খ্যানিয়া, তেজগাঁওয়ে। একটা নিরাপদ আশ্রয়কেন্দ্র, যেখানে অভিভাবকহীন কিংবা বিপদগ্রস্ত শিশুরা অস্থায়ীভাবে থাকে। গাড়িতে বসে লিয়া জানালার বাইরে তাকিয়েছিল নিরুত্তর। হাতের মুঠো শক্ত করে ধরে রেখেছিল ছোট্ট নীল ডায়েরিটা, যেখানে সে মাঝে মাঝে আঁকিবুকি করে। পাশে বসা শামীম স্যার আসতে বললেন, ভয় পেও না মা। এখন থেকে তুমি সুরক্ষিত গি। লিয়া কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রইল। কিন্তু গোপনে ওর ঠোঁটে এক ফোঁটা স্বস্তির নিঃশ্বাস খেলে গেল। সেদিন রাতে নাজিয়া ওয়াদুদ আশ্রয়কেন্দ্রে গেলেন ওর সঙ্গে দেখা করতে। তিনি খেয়াল করলেন, লিয়া নীরব হলেও প্রথমবারের মতো আঁকছিল একটা সূর্য আর ছোট্ট ঘর। শামীম স্যারও সেখানে গেলেন। তার হাতে ছোট্ট একটা কাগজ, তাতে লেখা, তুমি যদি কখনো ভয় পাও, আঁকো। আমি তোমার পাশে আছি। লিয়া কাগজটা নিয়ে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মুখে ফুটল একটুখানি লাজুক হাসি। সেদিন রাতে দীর্ঘদিন পর শামীম স্যার নিঃশ্বাস ফেলতে পারলেন কিছুটা হালকা হয়ে। কারণ অন্তত এখন লিয়া আর একা নয়। তেজগাঁওয়ের শিশু ফেরেবর খ্যানিয়ায় লিয়া এখন আপাতত নিরাপদ। কিন্তু ওর চোখে প্রতিদিন একই খোঁজ, মা আসবে তো? সামাজিক সেবা কর্মকর্তারা বারবার ফোন করছিলেন মনিরা হক, মানেরা হ্যাকু, কে লিয়ার মা। কিন্তু কেউ ফোন ধরছিল না। ঠিকানায় গিয়েও দেখা গেল দরজা বন্ধ, জানালায় ঝোলানো পুরনো কাপড়, চারপাশে নিস্তব্ধতা। জেন পরিবারটা হাওয়ায় মিলিয়ে গেছে। 3 দিন কেটে গেল। এক দুপুরে স্কুলে বসে খাতা ঠিক করছিলেন শামীম রহমান, মেদি শেমেম ওয়াহম্যান। হঠাৎ এক কর্মচারী এগিয়ে এলেন, হাতে একটি ছোট সাদা খাম। কোনো প্রেরকের নাম নেই, কোনো ডাকটিকিট নেই, শুধু কাপা হাতে লেখা, স্যার, আপনার জন্য। হৃদকম্পন বাড়তে লাগল। খাম খুলে দেখলেন ভেতরে একটা চিঠি, হাতের লেখা অগোছালো, কালির দাগ ছড়িয়ে আছে। পড়তে পড়তে তার হাত কাঁপতে লাগল। আমি মনিরা। সবাই ভাবে আমি স্বেচ্ছায় লুকিয়ে আছি, কিন্তু সত্যিটা অন্যরকম। ফারভেজ ইসলাম আমাকে ভয় দেখিয়েছে। বলেছে, যদি আমি কারো সাথে কথা বলি, তবে লিয়াকে নিয়ে যাবে দূরে, আমি আর কখনো ওকে দেখতে পাব না। আমি চুপ থেকেছি, কারণ ওর হুমকি আমি বিশ্বাস করেছিলাম। গত রাতে ও বাড়ি থেকে বেরিয়েছিল কয়েক ঘন্টার জন্য। সেই সুযোগে এই চিঠি লিখে রাখলাম। রায়ের বাজারের ওয়ের বেজর পিছনের গলিতে কাঠের পুরনো ওয়ার্কশপের পাশে সবুজ দেয়ালওয়ালা একটা ভাড়া বাড়ি আছে। শুধু একপাশে ছোট জানালা। আমি সেখানেই আছি। দয়া করে সাহায্য করুন। আমি আর পালাতে চাই না। আমি শুধু চাই এই দুঃস্বপ্ন শেষ হোক। মনিরা হক কি? চিঠি পড়া শেষ করে শামীম স্যার স্থির হয়ে বসে রইলেন। বুকের ভেতর ঢেউ খেলে গেল। এতদিন যাকে সবাই দোষ দিচ্ছিল, সেই মা আসলে বন্দী ছিল ভয়ের শেকলে। তিনি দৌড়ে গিয়ে খবর দিলেন ইন্সপেক্টর ওমর ফারুকু, কে। দ্রুত একটা পরিকল্পনা হল। পুলিশের একটা টিম নিরবচনে বেরিয়ে গেল রায়ের বাজারের সেই ঠিকানা। সন্ধ্যা নামতেই অভিযান শুরু হল। গলিটা ছিল অন্ধকার, তলমলে লণ্ঠনের আলো ছাড়া আর কিছু নেই। পুলিশ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে উঠলেন, কোনায় গুটিসুটি মেরে বসে আছেন মনিরা। চুল এলোমেলো, চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। পুলিশ তাকে ধীরে বাইরে নিয়ে এল। তিনি কাপা গলায় বারবার বলছিলেন, আমার মেয়েকে বাঁচান। দয়া করে লিয়াকে রক্ষা করুন গি। শামীম স্যার যখন খবরটা পেলেন, তার বুকের ভেতর যেন ভার হালকা হল। অন্তত এখন মা আর পালাচ্ছেন না। এখন মা নিজেই সাহায্য চাইছেন। কিন্তু এই চিঠি আর মনিরার স্বীকারোক্তি আরেকটা সত্যি স্পষ্ট করল, পারভেজ ইসলাম এখন আরও বিপজ্জনক। দিন কেটে যাচ্ছিল, কিন্তু শিক্ষক শামীম রহমান, মেদি শেমেম ওয়াহম্যান এর মন শান্ত হচ্ছিল না। যতবারই চোখ বন্ধ করছিলেন, ততবারই ভেসে উঠছিল ছোট্ট লুইয়া অ্যাক্টর এর আঁকিবুকি করা সেই ছবিটা, চেয়ার আর চারপাশে লাল দাগ। আর ভেসে উঠছিল ছোট ভাই আদিব এর কণ্ঠ, ও বেল্ট দিয়ে মারে কি।
এক সন্ধ্যায় তিনি আবার গেলেন নাজিয়া ওয়াদুদ নেজিয়া ওয়াদুদ এর কাছে। সমস্ত ঘটনাই খুলে বললেন। নাজিয়া শান্তভাবে শুনলেন, তারপর বললেন, স্যার, লিয়া এখনও সরাসরি কিছু বলতে পারছে না, কিন্তু ওর আস্থা আপনার প্রতি তৈরি হচ্ছে। আমরা যদি ওর মুখ থেকে স্বেচ্ছায় কোনো স্বীকারোক্তি রেকর্ড করতে পারি, সেটা হতে পারে সবচেয়ে শক্তিশালী প্রমাণগি। শামীম স্যার দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। কিন্তু রেকর্ড করলে ও চাপ অনুভব করবে না তো? নাজিয়া মাথা নাড়লেন, না, আমরা তাকে বোঝাবো এটা শুধু নোট রাখার জন্য। কোনো জেরা করা হবে না, কোনো চাপ দেওয়া হবে না। ও যদি স্বাভাবিকভাবে কিছু বলে, সেটাই যথেষ্ট। পরদিন দুপুরে কাউন্সেলর মেইশা অরেন আর শামীম স্যার লিয়াকে নিয়ে বসলেন স্কুলের ছোট্ট পরামর্শকক্ষে। টেবিলের উপর রাখা হল সাদা কাগজ আর রঙিন পেন্সিল। কোণের দিকে ছোট্ট একটা রেকর্ডার রাখা হল, যেটা লিয়াকে দেখিয়েই চালু করা হল। লিয়া মাইশা নরম গলায় বললেন, আমরা শুধু গল্প করব। জেন ক্লাসের মতো। যদি তুমি কিছু বলতে চাও, বলবে। না চাইলে চুপ থাকতে পারো। শুধু মনে রেখো, আমরা তোমার পাশে আছি গু। লিয়া একটু দ্বিধা করল, তারপর ধীরে মাথা নাড়ল। হাতে নীল কালো পেন্সিল অকারণে কাগজে আঁকিবুকি করতে লাগল। শামীম স্যার খুব আস্তে বললেন, তুমি কখন ছবি আঁকো? খুশি হলে না দুঃখ পেলে? কণ্ঠ এতই নিচু ছিল যে রেকর্ডারে বেয়ারলি ধরা পড়ল। যখন আমি দুঃখ পাই। আর যখন সে রাগ করে গি। শামীম স্যারের বুকটা ধক করে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, সে মানে কে মা? লিয়া কিছুক্ষণ চুপ রইল। তারপর ফিসফিস করে বলল, পারভেজ মাইশা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, যখন সে রাগ করে তখন কি করে? লিয়া আঁকিবুকি করতে করতে গলাটা আরও নিচু করল। চিৎকার করে। চুপ থাকতে বলে। দেয়ালে দাঁড় করায়। আর মাঝে মাঝে বেল্ট দিয়ে মারে গি। ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। শামীম স্যার আর মাইশা চোখাচোখি করলেন, কিন্তু কিছু বললেন না, শুধু রেকর্ডারটা চলতে দিলেন। শেষে মাইশা আসতে বললেন, লিয়া মা, কেউ তোমাকে এভাবে মারতে পারে না। এটা ভুল। লিয়া ঠোঁট কামড়ে ফিসফিস করে যোগ করল, চুপ থাকলেও মারে কি? সেই মুহূর্তে শামীম স্যারের চোখে পানি চলে এল। এতদিন যে কণ্ঠটা লুকানো ছিল, আজ সেটা বেরিয়ে এল। ছোট্ট একটা স্বীকারোক্তি, কিন্তু এর মূল্য অমূল্য। রেকর্ডারটা বন্ধ করা হল নিঃশব্দে। লিয়াকে জোর করা হল না, আর কোনো প্রশ্নও করা হল না। তাকে শুধু বলা হল, তুমি সাহসী। আমরা তোমার সাথে আছি। সেদিন রাতে শামীম স্যার বাড়ি ফিরে ডেস্কে বসে অনেকক্ষণ রেকর্ডারটা হাতে নিয়েছিলেন। ভিতরে সেই ক্ষুদ্র কণ্ঠ ঘুরে বেড়াচ্ছিল। চুপ থাকলেও মারে কি? তিনি জানতেন, এই একটাই বাক্য বদলে দিতে পারে সবকিছু। ঢাকার আকাশে তখন গরম রোদ, আর্দ্র বাতাসে হাঁসফাঁস করছে সবাই। জাতীয় কন্যা প্রাইমারি স্কুলের জেসিয়া খ্যানিয়া প্রাইমারি স্কুল খেলার মাঠে বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ লুকোচুরি খেলছে। কিন্তু লিয়া আক্তার আলাদা। ওর মুখে হাসি নেই, চলাফেরাতেও অস্বস্তি। সেদিন সে অদ্ভুতভাবে মোটা একটা সোয়েটার পরে এসেছিল, যদিও বাইরের গরমে সবাই ঘামছিল। খেলার সময় হঠাৎ যখন ওর হাত একটু উপরে উঠল, শামীম রহমান শেমেম ওয়াহম্যান এর চোখে পড়ল লম্বা, তাজা নীলচে দাগ। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই প্রথমবার চোখের সামনে প্রমাণ এল। আর কোনো দ্বিধা রইল না। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি ফোন করলেন নারী ও শিশু সুরক্ষা ইউনিটের ইন্সপেক্টর ওমর ফারুকু কে। গলা কাঁপছিল, কিন্তু কথা বললেন দৃঢ়ভাবে। এখনই আসুন। আমাদের একজন ছাত্রী, বয়স 6 বছর। শরীরে স্পষ্ট আঘাতের দাগ আছে। দয়া করে দেরি করবেন না গি। প্রায় আধ ঘণ্টার মধ্যে স্কুলে এসে পৌঁছাল একটি নীরব পুলিশ ভ্যান। লিয়াকে সাবধানে নিয়ে যাওয়া হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল জরুরি বিভাগে। সেখানে শিশু বিশেষজ্ঞরা পরীক্ষা করলেন। মেডিকেল রিপোর্টে লেখা হল, শিশুর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন। চামড়ার নিচে রক্ত জমাট বাঁধা। এগুলো কোনো দুর্ঘটনাজনিত নয়, বরং ইচ্ছাকৃত আঘাতগি। রিপোর্ট হাতে নিয়ে ইন্সপেক্টর ওমর বললেন শামীম স্যারকে, এখন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আজ থেকেই আমরা শিশুটিকে সুরক্ষিত আশ্রয়ে স্থানান্তর করছি গিয়ে। শামীম স্যার নিচু হয়ে বললেন, আদিব, আমি তোমাদের স্কুলের শিক্ষক। তুমি কি একটু আমাকে কিছু বলতে পারবে? ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকল।
চোখ সরিয়ে নীল মাটির দিকে। স্যার ধীরে জিজ্ঞেস করলেন, লিয়া কাঁদলে বা ভয় পেলে তখন কি হয়? আদিবের ঠোঁট কাঁপল। অনেকক্ষণ পর জেন নিজেকে জোর করে ফিসফিস করে বলল, সে পছন্দ করে না যখন আমরা কাঁদি গি। শামীম স্যার ধীরে বললেন, সে মানে কে? আদিবের কণ্ঠ আরও নিচু হয়ে গেল, পারভেজ গি। আর তখন কি করে? আদিব এক মুহূর্ত থেমে রইল, তারপর এমনভাবে বলল যেন এটাই স্বাভাবিক ঘটনা। ও বেল্ট নিয়ে মারে। কখনো চিৎকার করে, কখনো দেয়ালে দাঁড় করিয়ে রাখে গি। শব্দগুলো শামীম স্যারের কানে হাতুড়ির মতো বাজল। তিনি চোখ বন্ধ করলেন কয়েক সেকেন্ডের জন্য। নিজের ভেতরের ক্ষোভ চেপে রাখার চেষ্টা করলেন। আদিব আবার বলল ধীরে, মা জানে। কিন্তু মা কিছু বলে না। মা বলে যদি আমরা কিছু বলি তবে পারভেজ চলে যাবে, মাও চলে যাবে। তখন আমরা একা হয়ে যাব। এই কথাটা শামীম স্যারের ভেতরে তীব্র একটা ভার চাপিয়ে দিল। শিশুর ভয়, নিজের কষ্ট চেপে রাখা, শুধু মাকে হারানোর আশঙ্কায়। স্যার নিজের পকেট থেকে ছোট্ট একটা কাগজ বের করলেন। পেছনে লিখলেন নিজের নাম আর ফোন নম্বর। আদিবের হাতে ধরিয়ে দিয়ে বললেন, কিছু হলে আমাকে ফোন করো। আমি আছি। আদিব চুপচাপ কাগজটা নীল ভাঙাচোরা আঙুলে শক্ত করে চেপে ধরল। শামীম স্যার ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। রায়ের বাজারের ভ্যাপসা বাতাস হঠাৎ আরও ভারী মনে হল। তার বুকের ভেতরের সন্দেহগুলো এখন রূপ নিয়েছে বাস্তবের চিত্রে, একটা নাম, একটা মুখ, আর একখানা চামড়ার বেল্ট। তিনি জানলেন ফেরার কোনো পথ নেই আর। সত্যিটা এখন স্পষ্ট। সোমবার সকালে ঘুম ভাঙতেই শিক্ষক শামীম রহমান, মেদি শেমেম ওয়াহমেন বুঝতে পারলেন আজ আর দেরি করলে চলবে না। হাতের মধ্যে এখন একাধিক সূত্র, লিয়ার আঁকা ভয়ঙ্কর ছবি, তার অসহায় ফিসফিস, আর ছোট ভাই আদিব করিম, এদিব খেরেম, এর মুখে শোনা সেই শব্দ, বেল্ট, সব মিলিয়ে তিনি আর নিশ্চুপ থাকতে পারলেন না। একগুচ্ছ নথি, নোট আর লিয়ার আঁকা ছবিগুলো তিনি এক ফাইলের মধ্যে ভরে নিলেন। তারপর রওনা দিলেন ঢাকার শিশু সুরক্ষা ও সমাজকল্যাণ অধিদপ্তরের ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস দেশ অফিসে। ভেতরে ঢুকতেই দেখলেন মেঝের কোণে পুরনো একটা পাখা ঘুরছে, শব্দ হচ্ছে বেশি, বাতাস দিচ্ছে কম। টেবিলের ওপারে বসা কর্মকর্তা ফাইল হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ চুপচাপ থাকার পর তিনি বললেন, স্যার, আপনার উদ্বেগ যথার্থ। কিন্তু আইন অনুযায়ী আমরা এখনই কিছু করতে পারব না। শামীম স্যারের ভ্রু কুঁচকে গেল, মানে? একটা 6 বছরের মেয়ে বলে বসলে ব্যথা লাগে, ছবি এঁকে চেয়ারের পাশে রক্তের মতো দাগ আঁকে, তার ভাই বলে বেল্ট দিয়ে মারে, এগুলো কি যথেষ্ট নয়? কর্মকর্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এগুলো ইঙ্গিত দেয় কিন্তু প্রমাণ নয়। আদালত বা পুলিশ হস্তক্ষেপ করতে গেলে আমাদের দরকার মেডিকেল রিপোর্ট, অফিসিয়াল স্টেটমেন্ট, অথবা পরিবারের কারও আনুষ্ঠানিক অভিযোগ। এগুলো ছাড়া আমরা শিশুকালীন সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা নিতে পারব না। শামীম স্যারের চোখ রাগে আর হতাশায় চকচক করছিল। তাহলে কি আমরা অপেক্ষা করব যতক্ষণ না ওর শরীরে হাড় ভাঙার দাগ দেখা যায়? কর্মকর্তার গলা ভারী হয়ে এল, কিন্তু উত্তর দিলেন বাস্তবতার নির্দয় ভাষায়। আইন আমাদের হাত বেঁধে রেখেছে স্যার। আমি আপনার ব্যথা বুঝি, কিন্তু এখনই কোনো আইনি পদক্ষেপ সম্ভব নয়। সেই মুহূর্তে শামীম স্যারের বুকটা যেন ভেঙে পড়ল। মনে হচ্ছিল চারপাশে এক প্রাচীর তৈরি হয়েছে, যার ভেতরে বন্দি লিয়া, আর বাইরে দাঁড়িয়ে তিনি একা লড়াই করছেন। অফিস থেকে বেরিয়ে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ঢাকার গরম রোদে। রাস্তায় গাড়ির হর্ন, মানুষের চিৎকার, সবকিছু মিলিয়ে কেমন যেন অচেনা লাগছিল। তার ভেতরে ছিল তীব্র অসহজত্ব, রাগ আর অশ্রুত কণ্ঠস্বরের ভার। কিন্তু সেই হতাশার ভেতর থেকেই জন্ম নিল এক নতুন দৃঢ়তা। তিনি জানলেন যতই আইনি প্রক্রিয়া কঠিন হোক, যতই সমাজ চোখ বন্ধ করে রাখুক, তিনি থামবেন না। কারণ নীরবতা যতদিন চলবে, লিয়ার ব্যথা ততদিন বাড়বে। পরের দিন সকালটা ছিল অদ্ভুত রকম চুপচাপ। ঢাকার আকাশে মেঘ জমেছে, বাতাসে ধুলো, গরমে হাঁসফাঁস করছে সবাই। জাতীয় কন্যা প্রাইমারি স্কুলে, জেশিয়া খ্যানিয়া প্রাইমারি স্কুল, সেই দিন ছিল অঙ্কন ক্লাস। বাচ্চারা খুশি হয়ে রঙিন পেন্সিল বের করছে, কেউ আঁকছে বাড়ি, কেউ গাছপালা, কেউ আবার তাদের প্রিয় পোষা প্রাণী। হাসিখুশির শব্দে ভরে গেছে পুরো ক্লাসরুম। কিন্তু ছোট্ট লিয়া আক্তার, লুইয়া আক্তার, যেন অন্য এক জগতে আটকে আছে। সে দাঁড়িয়েই ছিল, বসার চেষ্টা করল না। শিক্ষক শামীম রহমান, মেদি শেমেম ওয়াহমেন চুপচাপ ওকে কাগজ আর রঙিন পেন্সিল দিলেন। কোমল গলায় বললেন, তুমি তোমার সবচেয়ে চেনা জায়গাটা আঁকো মা। লিয়া কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল হালকা।
হাতে নীল নীল রঙের পেন্সিল, তারপর লাল। তার মুখ ছিল একেবারেই গম্ভীর। ধীরে ধীরে আঁকতে শুরু করল। অন্যরা যখন আনন্দে হাসছিল, ওর হাত কাঁপছিল অল্প অল্প, তবুও দাগগুলো স্পষ্ট। একটা চেয়ার, চারপাশে অদ্ভুতভাবে আঁকা লাল দাগ, আর কিছু টালমাটাল লাইন। কাজ শেষ হলে লিয়া চট করে কাগজটা উল্টে রাখল, দুই হাত ক্রস করে বুকের কাছে চেপে ধরল। মনে হচ্ছিল যেন আঁকা ছবিটা লুকিয়ে ফেলতে চাইছে। ক্লাসে ঘুরতে ঘুরতে শামীম স্যার একে একে সবার ছবি দেখলেন। কারো ছবিতে ছিল পার্ক, কারো বাড়ির উঠোন। কিন্তু যখন লিয়ার বেঞ্চে পৌঁছালেন, ধীরে ধীরে ছবিটা উল্টে দিলেন। এক ঝলকে ছবিটা দেখে তার শরীর জমে গেল। একটা চেয়ার আর চারপাশে লাল দাগ। আঁকাটা শিশুসুলভ হলেও এর ভেতরের বার্তা যেন ভয়ঙ্কর। স্যার নিচু হয়ে ফিসফিস করে বললেন, এটা তুমি এঁকেছ? লিয়া শুধু মাথা নাড়ল হালকা, কিন্তু কিছু বলল না। ঠোঁট কামড়ে ধরেছে শক্ত করে। তুমি যদি না চাও কিছু বলতে, তাতেও সমস্যা নেই মা। তুমি নিরাপদেই আছো কি? শামীম স্যার ওকে আশ্বস্ত করলেন। এটা ছিল প্রথমবার যখন লিয়া চোখ তুলল স্যারের দিকে। কাপা গলায় বলল, আমি তোমার কথা বলার ধরনটা ভালোবাসি। শামীম স্যারের বুকটা হঠাৎ কেঁপে উঠল। চোখে পানি চলে এল, কিন্তু তিনি হাসলেন উষ্ণভাবে। আর আমি তোমার আঁকা ছবি খুব পছন্দ করি গি। ক্লাস শেষে তিনি ছবিটা যত্ন করে ভাঁজ করে রাখলেন। নিজের মনে ঠিক করলেন, এটা আর অবহেলা করা যাবে না। সেই বিকেলেই তিনি গেলেন মনোরোগ বিশেষজ্ঞ নাজিয়া ওয়াদুদ, ডর্নেজিয়া ওয়াদুদ এর কাছে, যিনি স্কুলে পরামর্শ দেন। কাগজটা দেখাতেই নাজিয়ার চোখ বড় হয়ে গেল। গভীর দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে তিনি ধীরে বললেন, এটা প্রতীকী, কিন্তু খুবই গুরুতর। শিশুটি হয়তো সরাসরি কিছু বলতে পারছে না, কিন্তু ওর ছবি অনেক কিছু বলে দিচ্ছে। আমাদের সতর্ক হতে হবে গি। শামীম স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেউ ওর চিৎকার শুনছে না ডাক্তার নাজিয়া শান্ত স্বরে বললেন, আপনি এখন ওর সবচেয়ে বড় ভরসা। ধীরে ধীরে ওর আস্থা অর্জন করুন। হয়তো এটাই একমাত্র সুযোগ গি। পরের দিন শামীম স্যার নতুন কাগজ এনে লিয়ার হাতে দিলেন। উপরের কোণে তিনি ছোট্ট করে লিখলেন, তুমি যদি কিছু বলতে চাও, একে দেখাতে পারো কি? লিয়া এক মুহূর্ত কাগজটার দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে মাথা নাড়ল। ঠোঁটে ফুটল এক ক্ষুদ্র, লাজুক হাসি। হয়তো অজান্তেই সেটাই ছিল প্রথম আলোর রেখা, নীরবতার ভেতর থেকে বেরিয়ে আসার ক্ষুদ্রতম পদক্ষেপ। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন শিক্ষক শামীম রহমান মেদি শেমেম ওয়াহম্যান। কেবল আঁকাছবি বা ফিসফিস করা শব্দে সীমাবদ্ধ থাকা যাবে না। লিয়ার বাড়িটা কোথায়, সেই ঠিকানা স্কুলের নথিতে খুঁজে বের করলেন। শনিবার সকালেই বেরিয়ে পড়লেন তিনি। রায়ের বাজার, ওয়ের বেজর এলাকার সরু গলি, ভাঙাচোরা টিনের ঘর, ব্যবসা গন্ধে ভরা বাতাস। দরজার সামনে গিয়ে দুবার কড়া নাড়লেন। ভেতর থেকে বের হল এক 10 বছরের ছেলেটি, আদিব করিম এদিব খেরেম, লিয়ার 7 ভাই। এলোমেলো চুল, পুরনো ময়লা জামা, চোখে অদ্ভুত এক শূন্যতা। শামীম স্যার কোমলভাবে হাসলেন, তুমি কি লিয়ার ভাই? আদিব মাথা নাড়ল। তারপর আস্তে বলল, হ্যাঁ, কিন্তু আপা, লিয়া এখন বাসায় নেই। ও পারভেজের সাথে বাজারে গেছে গি। স্যারের বুকের ভেতরটা ধক করে উঠল। পারভেজ ইসলাম, ফারভেজ ইসলাম, লিয়ার 7 বাবা। তোমার নাম কি? আদিব কি? সকালটা শুরু হয়েছিল ঠিক অন্য দিনের মতোই। ঢাকার মোহাম্মদপুরের ভিড়ভাট্টা গলিগুলো দিয়ে যখন স্কুলগাড়িগুলো একের পর এক থেমে ছাত্রছাত্রী নামাচ্ছিল, তখন জাতীয় কন্যা প্রাইমারি স্কুলে, জেশিয়া খ্যানিয়া প্রাইমারি স্কুল, দিনের প্রথম ঘণ্টা বাজার কয়েক মিনিট বাকি। শিশুরা হৈহল্লা করতে করতে ক্লাসে ঢুকছিল, নতুন বইখাতা বের করে বসছিল তাদের বেঞ্চে। কিন্তু সে দিনটা ছিল ভিন্ন। 6 বছরের ছোট্ট মেয়েটি লিয়া আক্তার, লুইয়া আক্তার, দরজার কাছে দাঁড়িয়েছিল বইয়ের ব্যাগটা আঁকড়ে ধরে। মুখ ফ্যাকাশে, চোখ নিচের দিকে, ঠোঁট চেপে রেখেছে শক্ত করে। ক্লাসের সবাই যখন চঞ্চল কণ্ঠে গল্প করছে, ওর মুখে কেবল এক ফোঁটা শব্দেই বের হল, স্যার, আমি বসতে পারছি না। অনেক ব্যথা করে কি? শিক্ষক শামীম রহমান মেদি শেমেম ওয়াহম্যান স্তব্ধ হয়ে গেলেন। এক মুহূর্তের জন্য তিনি হাতে ধরা বইটা নামিয়ে রেখে লিয়ার পাশে এসে হাঁটু গেড়ে বসলেন, যাতে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। কি হয়েছে মা? পরে গিয়েছিলে নাকি? তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন। লিয়া কোনো উত্তর দিল না, শুধু 2 মুঠি আঁকড়ে ধরল, যেন ভাই পেয়ে গেছে। ভেতরে ভেতরে শামীম স্যার বুঝতে পারছিলেন, এটা কোনো সাধারণ শারীরিক আঘাত নয়। তবুও তিনি কোমলভাবে আশ্বস্ত করার চেষ্টা করলেন,
তুমি চাইলে আমাকে কিছু বলতে পারো, কেউ রাগ করবে না গি। মেয়েটি মাথা নাড়ল ধীরে ধীরে, চোখে পানি জমে উঠছিল, কিন্তু একটা কথাও বের হল না। শেষ পর্যন্ত ফিসফিস করে বলল, বসলে ব্যথা লাগে। এতটুকুই গি। শ্রেণীকক্ষের ভেতর মুহূর্তে এক ধরনের নীরবতা নেমে এল। অন্যরা পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শামীম স্যারের মন আর পড়াশোনা ছিল না। তার ভেতরে বাজতে শুরু করল এক অদ্ভুত সতর্কঘণ্টা, এই ব্যথা কেবল শরীরের ব্যথা নয়। তিনি সিদ্ধান্ত নিলেন ঝুঁকি না নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেবেন। লিয়াকে শান্তভাবে ক্লাসের এক কোণে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন, যাতে সে চাইলে বসতে না হয়। তারপর করিডরে বেরিয়ে ফোন করলেন নারী ও শিশু সুরক্ষা ইউনিটের, ওমেন চিলড্রেন ইউনিট, উকিউ, পুলিশ ইন্সপেক্টর ওমর ফারুকু কে। ফোন রাখার পরও তার হাত কাঁপছিল। এত বছরের শিক্ষকতা জীবনে বহুবার আহত ছাত্র দেখেছেন, কিন্তু আজকের ঘটনাটা অন্যরকম। অল্প কিছুক্ষণের মধ্যেই স্কুলের গেটে নিঃশব্দে একটা পুলিশ ভ্যান এসে দাঁড়াল। কোনো সাইরেন বাজানো হল না, যেন সাধারণ ভিজিট। নামলেন একজন পুরুষ অফিসার ও এক নারী অফিসার। প্রধান শিক্ষক শাহানা সৌথেনা তাদের স্বাগত জানালেন, কিন্তু মুখে হালকা বিরক্তি। স্যার একটু বাড়িয়ে ফেলেছেন। ছোট বাচ্চা, হয়তো পড়ে গিয়েছে। স্কুলের নাম খারাপ হবে গি। শামীম স্যার দৃঢ়স্বরে বললেন, ম্যাডাম, এটা শুধু পড়ে যাওয়ার মতো কিছু নয়। আইন নিশ্চিত। পুলিশ অফিসাররা কিছু না বলে ক্লাসে ঢুকলেন। শামীম স্যার লিয়াকে ইশারা করে দেখালেন। বাচ্চাটিকে তারা নিয়ে গেল স্কুল কাউন্সিলর মেইশা অরেন এর রুমে। মাইশা অরিন নরম গলায় কথা বললেন, লিয়া মা, তুমি কেমন আছো? আমরা শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। লিয়া মাথা নাড়ল, কিন্তু কোনো শব্দ করল না। অনেক চেষ্টা করেও এক বাক্যের বেশি কিছু বের হল না। ব্যথা চলে গেছে গুই। পুলিশ রিপোর্টে লেখা হল, কোনো দৃশ্যমান আঘাত নেই, পূর্বে কোনো অভিযোগও নেই। ইন্সপেক্টর ওমর ফারুক মাথা নাড়লেন ধীরে। আমাদের হাতে এখনও কিছু নেই। আমরা নজর রাখব। কিন্তু শামীম স্যারের কাছে এটা যথেষ্ট ছিল না। সেদিন রাতে বিছানায় শুয়ে তিনি ঘুমোতে পারলেন না। চোখের সামনে বারবার ভেসে উঠছিল লিয়ার কাপা ঠোঁট, আঁকড়ে ধরা জামা, আর সেই অদ্ভুত ভীত দৃষ্টি। কোনো রক্ত নেই, কোনো চিৎকার নেই, কিন্তু নীরবতাই এখানে সবচেয়ে বড় প্রমাণ। তিনি জানলেন সামনে পথটা কঠিন হবে। হয়তো একা লড়তে হবে। তবু একটা সিদ্ধান্ত স্পষ্ট হয়ে গেল। এই শিশুর নীরবতাকে তিনি আর উপেক্ষা করবেন না।